সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি রাজধানী টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্রিট রবিন এক্সপ্লেনে। দর্শক, আপনারা নিশ্চয়ই যারা একদম শুরু থেকে ছিলেন আমাদের আজকের আয়োজনে তারা জানেন যে আমরা একটু বলবার চেষ্টা করেছি আমাদের সাথে একজন ভিকটিম রয়েছেন, যিনি কিনা আসলে একটা বিশেষ কারণে এখনও নাজেহালের শিকার হচ্ছেন, হেনস্থার শিকার হচ্ছেন, কিংবা বলা যেতে পারে তার মূল্যবান সময়ের অপচয় হচ্ছে। কি হয়েছে তার সাথে সেটা তার কাছ থেকেই শুনবো। আমাদের সাথে যিনি রয়েছেন তার নাম হচ্ছে সেলিম রেজা মাহবুব, তাই তো আপনার নাম? আমি সেলিম রেজা বাচ্চু। সেলিম রেজা বাচ্চু নামটা বলাই হয়তো একটু ভুল হয়েছে, আমি সেরে দিচ্ছি। সেলিম রেজা বাচ্চু তিনি রয়েছেন, তিনি সাভার থেকে এসেছেন এবং আপনাদেরকে আবারও বলি তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন। আপনারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে, সে নম্বর নিঃসন্দেহে আপনাদেরকে একদম অনুষ্ঠানের শেষে দিয়ে দিব। সেলিম রেজা বাচ্চুর কি সমস্যা, কেন তিনি নিজেকে ভিকটিম মনে করছেন, কি কারণে, সেটা তার কাছ থেকে শুনি। তার আগে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। সেলিম রেজা বাচ্চু, কি হয়েছিল সাভার থেকে, কেন আপনি বলছিলেন ঢাকায় আসতে হয় মামলার জন্য, কি হয়েছিল? 2023 সালে আমার প্রতিবেশীর সঙ্গে আমাদের একটা পোলট্রি ফার্মের ছোট বিষয়ে একটা তুচ্ছ কারণে মনোমালিন্য, একটা বাকবিতণ্ডা হয়েছিল। এটা নিয়ে একটা আমার নামে মামলা হয়। তারপরে থেকে আমাকে কোর্টে হাজিরা দিতে হয় এবং সেই প্রতিবেশীর সঙ্গে কিন্তু আমার এখন আপোষ হয়ে গেছে, তার সাথে খুব এখন ভালো সম্পর্ক, কিন্তু এখনও আমার মামলা চলছে। দীর্ঘ 3 বছর হলো প্রায় আমাকে প্রতিদিন সাভার থেকে ঢাকা আসতে হয়। তো অর্থ অপচয়, সময় অপচয়, বিশেষ করে যেতে আসতে প্রায় প্রতিদিন যেতে আসতে প্রায় অনেক টাকা 5-6 ঘন্টা সময় নষ্ট হচ্ছে, আর আপনার মূল্যবান সময় যাচ্ছে, যেটা আসলে আপনি আপনার পোল্ট্রি ফার্মের পেছনে দিলে হয়তো আরও আপনার ফার্মটা উন্নতির দিকে যেত। তাহলে আপনি তো আসলে অনেক মানে হেনস্থার শিকার হচ্ছেন। কি বলবেন ব্রিট রবিন এই জায়গাটায়? জনবান্ধব, কিন্তু তার তো আসতে হচ্ছে, জনবান্ধব ব্যবস্থা তো তার জন্য নাই। আমরা তো যুদ্ধ করছি জনবান্ধব একটা কোর্ট ব্যবস্থাপনার জন্য। সারা পৃথিবীতেই তুচ্ছ ঘটনা নিয়ে যাতে মামলা না হয় এবং আদালতের মূল্যবান সময় নষ্ট না হয়, রাষ্ট্রের অতিরিক্ত চাপ যাতে না পড়ে এবং সাধারণ মানুষের শান্তি নষ্ট না হয়, সেটার জন্য তুচ্ছ মামলা নিরসনের জন্য একটা কমিশন থাকে। জি। এবং সেই কমিশনে লোকাল অনেক মানুষকে ইনভলভ করা হয়। সেটা নিয়ে কথা বলতে গেলে ইট টেক্স টাইম, বাট একটা তুচ্ছ ঘটনা নিরসনের জন্য এটা কমিশন থাকে, উচ্চ পর্যায়ের কমিশন। সেই কমিশনের একদম পাড়া মহল্লা গ্রাম পর্যন্ত আপনার এটা বিস্তৃত করা সম্ভব। তারা এই সমস্যার সমাধান করতে পারে। এখন তো প্রযুক্তির যুগে আরও সহজ। দ্বিতীয়ত হচ্ছে জাস্টিস যে সিস্টেমগুলো, সেই সিস্টেমগুলো আমি ব্যক্তিগতভাবেই লিগাল টেকনোলজি, টেক জাস্টিস, পেপার হিয়ারিং, আমি ভীষণ রকম যুদ্ধ করে যাচ্ছি। হয়তো একদিন হবেও, হতেই হবে। পেপার হিয়ারিং পৃথিবীর অনেক দেশে চালু আছে, অনেক দেশে পেপার হিয়ারিং। তার আগে তো আপনাকে বুঝাতে হবে, আমরা তো এইসব টেক জাস্টিস, পেপার হিয়ারিং ওয়ার্ডগুলো না হয় বুঝলাম, এর একটা শাব্দিক বাংলা দাঁড় করালাম, কিন্তু এগুলো আসলে কি? না, পেপার হিয়ারিংটা হচ্ছে এটা সিভিল মামলার ক্ষেত্রে শতভাগ প্রযোজ্য, ক্রিমিনাল মামলার ক্ষেত্রেও এটা ব্যবহার করা যায়, ক্রিমিনাল মামলার ক্ষেত্রেও এটা ব্যবহার করা যায়। পেপার মানে হচ্ছে ডকুমেন্ট, নথি, তথ্য, উপাত্ত, এভিডেন্স যেটাকে বলে, সাক্ষ্য। এগুলো সব কিছু আমরা যেটা আইপি বা একেবারেই ইন্ডিভিজুয়াল যে পার্সনের যে আইডি থাকে, সেখান থেকে একটা পিটিশন সাবমিট করা হয়। সেই পিটিশনটা কোর্টের যারা পোর্টাল ইউজ করে তারা জানে যে পোর্টালে কোর্টের নাম্বারগুলো থাকে। আমি 1 নাম্বার ফেরদৌসী আহমেদ আছে, ওনার কোর্টে আমি আমার দিলাম, এটা প্রতীকী থাকবে। কিন্তু ওখানে কিন্তু মেশিন লার্নিং সেট করা আছে ফেরদৌসী আহমেদের কোর্টে। তো ওটা যখনই আমি ক্লিক করলাম, জমা হলো, ওখানে মেশিন লার্নিং পুরো সাবমিশনটা সে করে ভেরিফাই করে ফেলবে। আচ্ছা। আপনার অ্যাপ্লিকেশন, প্লিডিং, আপনার এভিডেন্স, আপনার অন্য যে তথ্য উপাত্ত, এগুলো বিশ্লেষণ করে ফেলবে মেশিন। আমরা যেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি। অনেকেই বিচারাঙ্গনে আমাদের বিচারপতিরা এআই বললে প্রচণ্ড ক্ষেপে যায়, বলছে খবরদার এটা বলবো না, প্রযুক্তি বলো, ঠিক আছে ওই পর্যন্ত মানতে রাজি আছি, এআই বলবো না, এআই বললে এটা সহ্য করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমিও বললাম না।
প্রযুক্তি দিয়ে ভেরিফাই করে প্রযুক্তি সিদ্ধান্ত নেবে যে আপনার আবেদন সঠিক অথবা সত্য অথবা সত্য নয়। তো দুইটা শব্দ সাধারণত বিচারাঙ্গনে আপনি দেখবেন, মঞ্জুর অথবা না মঞ্জুর, জি ইনক্লাইন এবং ডিক্লাইন। এই কাজটা যদি মেশিন করে তাহলে এই যে আমাদের 27 বছর বিনা বিচারে জেলে থাকার যে বিষয়গুলো ঘটে এখানে আর ঘটবে না। পেপার হিয়ারিংয়ের মূল যে প্রতিপাদ্য বিষয়বস্তু সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ ডকুমেন্টস সাবমিটেড। সাধারণত মেশিন যে সিদ্ধান্তগুলো মেক করে, যদিও এখানে ইনিশিয়াল করতে পারে, আমরা ধরতে পারি যে ফেরদৌস আহমেদ উনি ইনিশিয়াল করবে, কিন্তু পুরো প্রক্রিয়াটা মাইক্রো সেকেন্ডের মধ্যে রেডি হয়ে যাবে। না, সেটা তো আপনি বললেন যে প্রযুক্তি আমাদের সেই জায়গাটা সেই জায়গাটাতে সাহায্য নিয়ে যাবে। করতে পারে। ইনিশিয়াল করলে সময়টাও বেঁচে ফ্যাক্সের যাবে। মধ্যে আমি কিন্তু অর্ডারটা পেয়ে যেতে পারি। তুচ্ছ মামলাগুলোর ক্ষেত্রে যখন সাবমিট হওয়ার ক্ষেত্রে এভিডেন্সগুলো যাবে। এভিডেন্সের ক্ষেত্রে মেশিন লার্নিং যদি দেখে যে এটা খুব তুচ্ছ ঘটনা, এটা নিয়ে মামলা হওয়ার কিছু নাই, এ ধরনের বিষয়গুলো নিয়ে আমরা যদি কোর্টের ওই সিস্টেমটাকে ডেভেলপ করে ফেলতে পারি তাহলে মুহূর্তে এটা শেষ করে ফেলা যায়। ইন দ্য মিন টাইম যে লক্ষ লক্ষ তুচ্ছ মামলা আছে, সেই মামলার জন্য একটা কমিশন করে এটা আমরা শেষ করে দিতে পারি। সিভিল মামলার সবগুলোকে পেপার হিয়ারিংয়ের আওতায় আনতে হবে, কারণ ওইটা তো মানুষ দেখে বিচার হয় না, কাগজ দেখে বিচার হয়। তারপরেও একটা ফিল্টারিং করে একটা শেষ করে তারপরে যদি এগুলো ডিসপিউট থাকে ওইটার জন্য কমিশনের দুইটা লেভেল করে, মানে প্রারম্ভিক এবং চূড়ান্ত লেভেল, তারপরে আমরা কোর্টে যেতে পারি। তাহলে তো আমাদের মামলার জট এখানে একদমই থাকে না। জি, এটা হলো পেপার হিয়ারিংয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর পোর্টাল বেসড লিগ্যাল টেকনোলজি যেটা নিয়ে আমরা খুবই আশাবাদী, সেটা হচ্ছে প্রত্যেকটা লয়ার যদি লিগ্যাল টেকনোলজি সম্পর্কে মিনিমাম একটু আইডিয়া রাখে, সাবমিশনের ক্ষেত্রে, লয়ার রিসার্চের ক্ষেত্রে, এবং সেগুলো জেনুইন এবং সত্যতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। বারবারই বলছিলাম, এভিডেন্স যদি আমার প্রপার না হয়, সত্য না হয়, সেই ক্ষেত্রে লিগ্যাল টেকনোলজি দারুণ ভূমিকা রাখতে পারে। টেক জাস্টিসে ঠিক একই রকম, একটা জাজ একটা বিচার হাত দিয়ে লিখতে অনেক অনেক সময় লাগে, সেটা কিন্তু টেক জাস্টিসে যখন আমি জাজমেন্টে যাব নিজস্ব ফরম্যাটে চমৎকার ভাষা দিয়ে লিগ্যাল ল্যাঙ্গুয়েজে মুহূর্তের মধ্যেই লিখে দেবে, আমরা ইনিশিয়াল করতে পারি। জাজমেন্টের পয়েন্টগুলো তো আমার ঠিক থাকবে, আমার যেহেতু আমার আর্জি থেকে শুরু করে আমার সমস্ত এভিডেন্স যেহেতু সিস্টেমে আছে, অন দ্য বেসিস অফ দ্যাট জাজমেন্ট ক্যান বি রিটেন। তো অনেক বিষয় এখানে আছে, সেই বিষয়টা আমরা যদি ওনার বিষয়ের সাথে এটা প্রাসঙ্গিক না। সময়ে খুব একটা ভার্চুয়াল একটা কনসালটেশন এটা দেখেছিলাম যে একটু ছোট পরিসরে হলেও, সেটা আসলে কতটা করা যেতে পারে? এটা টেক জাস্টিসের ব্যাপারটা তো খুবই একটা ডিপ ড্রাইভ ইস্যু, আর এটা তো ভার্চুয়ালি আমি করছি। তারপরেও কিছু মানুষ কিন্তু স্বস্তি পেয়েছে যে হ্যাঁ, আমার তো আসতে হচ্ছে না। জি, আমি হয়তো বাগেরহাট থাকি, আমাকে আসতে হচ্ছে না, আমি ওখান থেকে হয়তো, তো সেটা তো একটা সুবিধা আছে। প্রযুক্তির ব্যবহার তো প্রত্যেকটা জায়গাতে একটা সুবিধা আছে। আর আমি যেটা বলছি সেটা একেবারেই নির্মূল করে দেওয়া, টিকা দেওয়ার মতো। যেমন আপনার অসুস্থ হয়েছেন, ক্যান্সার, আপনাকে চিকিৎসা করছে, আপনার চুল পড়ে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, নাক পড়ে যাচ্ছে, আপনি মারা যাচ্ছেন, চিকিৎসা কিন্তু আমরা আপনাকে দিচ্ছি। ঠিক একই রকমভাবে জাস্টিসের ক্ষেত্রেও এখন বর্তমানে যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের থেরাপি দেওয়ার মতো। আর আমি যেটা বলছি লিগ্যাল টেকনোলজি, পেপার হিয়ারিং এবং টেক জাস্টিস, এটা হচ্ছে টিকা। একবার দিবেন, আপনার পুরো সিস্টেম উইল ওয়ার্ক প্রপারলি, পারফেক্টলি, এবং আপনার জনগণ, পিপল, তারা ন্যায় বিচার পাবে, ন্যায় বিচার নিশ্চিত হবে। প্রতিকারের জায়গাটায় আমরা আসলে দাঁড়াচ্ছি অনেকটা, একেবারে শুরুতেই প্রতিকার করে নিলাম, ওই পরে প্রতিরোধ আস্তে আস্তে করতে যাবে, ব্যাপারটা অনেকটা ওরকম হ্যাঁ, এমন একটা সিস্টেম আমরা দাঁড় করে ফেললাম যে আমাদের জনগণ, নাগরিকরা ন্যায় বিচার পাবেন, তাদের ন্যায় বিচার নিশ্চিত করা যাবে এইভাবে। সুতরাং এইটা যাতে আমাদের বিচারিক প্রক্রিয়ায়
ইন্ট্রোডিউস করা যায় সেটার জন্য কিন্তু আমি দীর্ঘদিন ধরে ফাইট করে যাচ্ছি। আবার আপনি ওই এর মতো বলবো যে আপনি কি আমার সাথে আছেন কিনা, ওইভাবে একটা একটা করে দেখি কতটুকু কি করা যায়। সেক্ষেত্রে সেলিম রেজা বাচ্চুদের মতো অনেকেই তো থাকবেনই, কারণ তারা তো আসলে এই ভোগান্তি থেকে নিষ্পত্তি চান, যে ভোগান্তিটা থেকে তারা যেন বের হয়ে আসতে পারে। আমি সেলিম রেজা বাচ্চুর যে সমস্যাটা বা তার যে কেস, সেখানে কিন্তু একটা ব্যাপার দাঁড়ায় যে তাদের প্রতিবেশীর সাথে মিউচুয়াল এক ধরনের হয়ে গেছে, কিন্তু মামলাটা তারপরও চলমান। এখানে কি কিছু করা সম্ভব না? প্রযুক্তি দিয়ে শেষ করে ফেলা যায়, মানে ওটাকে উইথড্র করা সম্ভব না তখন? না, এটা উইথড্র করতে হলে বাদীকে আসতে হবে, বাদী বিবাদী একটা আপোষনামা দিতে হবে, লয়ার নিয়োগ করতে হবে। এটা ওনার হয়তো এটা করে ফেলা যাবে নেক্সট গেলে বা আমার চেম্বারে, যেহেতু ওনার মিটে গেছে প্রতিবেশীর সাথে সেই ঝামেলা, এটা একটা গিয়ে একদিন এই মামলা শেষ করে দেওয়া যাবে, এটা ওনাদের ব্যাপার। বাট এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, এটা তো একটা কাঙ্ক্ষিত বিষয় না। আপনার আরেকটা বিষয় নিয়ে যেমন আমি একটু আপসেট হয়ে পড়েছিলাম যে আমাদের দেশে ভুয়া গায়েবী এই যে মামলাগুলো হয়, এগুলো তো করে বা হয় এবং তাদের কিছু হয় না, শাস্তি হয় না। ওইগুলো নিয়ে আমরা একটা লং টাইম কাজ করব এবং আমাদের আইন কমিশনের চেয়ারম্যান বলেছেন 9 তারিখের পরে এই বিষয়গুলো নিয়ে উনি আমাদের সাথে একটা কমপ্লিট একটা এপিসোড করতে চান। জি, এবং সেক্ষেত্রে আসলে এই যে অজ্ঞাতনামার ব্যাপারটা থাকে, তারপরে আবার মামলা হলে অজ্ঞাতনামা প্রথমে দিয়ে পরবর্তীতে সেই মামলার যখন চার্জশিট দাখিল একদম সেখানে অনেক নাম আবার ঢুকিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে, যে আমার সাথে তার একটু ব্যক্তিগত শত্রুতা রয়েছে, এই নামটা ঢুকিয়ে দিই। এই বিষয়গুলো নিয়ে নিঃসন্দেহে আমরা অন্য কোনো আবার আয়োজনে কথা বলবো। আজকের আয়োজন এখানেই শেষ করতে চাই এবং সেই জায়গায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্রিট রবিন আপনাকে, সেলিম রেজা বাচ্চু, আপনি আপনার একটা সমস্যা নিয়ে আমাদের কাছে আসলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের আয়োজন শেষ করছি। দর্শক, আপনারা যারা রয়েছেন আমাদের সাথে আজকের এই যে আয়োজন, এই আয়োজনে আপনারা তো থাকছেনই এবং প্রতিদিনকার মতো আজকে ছিলেন। আমি বলতে চাই যে এরপরের মানে আয়োজনগুলোতেও আপনারা আমাদের থাকবেন, তাহলে আমরা বলতে পারবো যে আপনারা প্রতিদিনকার মতোই রয়েছেন। এবং সেই জায়গায় আপনি কি শুধু থাকবেন, আপনি তো এর একটা অংশ হবেন নিঃসন্দেহে। আপনার সমস্যা যেগুলো আপনি ইতিমধ্যেই সম্মুখীন হয়েছেন, সেই সমস্যাগুলো সমাধানের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ব্রিট রবিন এক্সপ্লেইনে, এবং সেই যোগাযোগটা কিভাবে করবেন সেটা আমরা জানিয়ে দিতে চাই। কারণ আপনারা যদি যোগাযোগ করেন, আমরা সেলিম রেজা বাচ্চুর মতো আপনাকেও হয়তো ডেকে নিতে পারবো, আপনার সমস্যাটা আপনি সরাসরি বলতে পারবেন ব্রিট রবিনকে, এবং সেটা আমরা আসলে একেবারে এই টিভি সেটের সামনে আপনার যারা স্বজন রয়েছে তারাও হয়তো জানতে সক্ষম হবেন যে কি করে আমরা সেই সমাধানটা দিচ্ছি, অর্থাৎ ব্রিট রবিন তার ব্যাপারে কি ব্যাখ্যা দিচ্ছেন, পাশাপাশি অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ব্যাখ্যা আমরা নিঃসন্দেহে পাবো। যোগাযোগ করতে আপনারা আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা 0133988490। আবারও বলছি 0133988490। আপনারা মেইল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে contact.0pluslegal@gmail.com। আবারও বলছি contact.0pluslegal@gmail.com। আপনারা মেইল পাঠাতে পারেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সমস্যা লিখে পাঠাতে পারেন। আপনারা এখানে যোগাযোগ করতে পারেন, তাহলে হয়তো আপনাকে আমরা এই ব্রিট রবিন এক্সপ্লেনের মধ্য দিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যাখ্যা কিংবা আপনার যে কোনো পরামর্শ আমরা পৌঁছে দিতে পারবো। চাইলে আমাদের অনুষ্ঠানেও আপনারা চলে আসতে পারেন, আমরা আপনাদের মধ্যে থেকেই বেছে নিব একজনকে কিংবা দুজনকে, এরকম আমরা বেছে নিয়ে আমাদের পরবর্তী আয়োজন সাজাবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং ব্রিট রবিন এক্সপ্লেনের প্রতিটা আয়োজন দেখবেন সেই প্রত্যাশা করছি।